সাংবাদিকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি বলি, ছোটবেলায় শুনতাম তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। আর এখন এ রাজ্যের পোড়া বারুদের গরম মাটিতে কান পাতলে শুনতে পাই তাই 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 চাকরি চাইতে যাই, চাকরি না পেলে পথেই বসে 800 দিন কাটাই। সত্যি তো, চাকরি নেই, শিল্প নেই, কাজ নেই, দিনের পর দিন একটা দুটো করে দিন কাটছে, আর রাস্তাতে ভবিষ্যৎ প্রজন্ম, ছাত্র যুব তারা রাস্তায় কাটাচ্ছেন। গ্রাম বাংলার মিড ডে মিলে ইঁদুর টিকটিকি হজম করার শৈশবও দুহাত নেড়ে ছড়া কাটছে আজ। কি বলছে তারা? তাই 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 বোমা বাঁধতে যাই, স্কুল নেই, টিচার নেই, বোমা বেচেই খাই। জেলা হোক বা শহর, পথ দুর্ঘটনা হোক বা হার্ট অ্যাটাক বা গর্ভবতীর যন্ত্রণা, গর্ভবতী মহিলা শেষ মুহূর্তে যন্ত্রণা, পেন, ব্যথায় ছটপট করছেন। কোথায় যাবেন? শুনুন, এখানেও শুনুন, শুনুন, শুনতে পাবেন, এখানেও কান পাতলে শুনতে পাবেন তাই 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 কলকাতার হাসপাতালে যাই, হাসপাতালে দালাল রাজ, অ্যাডমিশন নাই, বিনা চিকিৎসায় থাকবো পড়ে, উপায় কিছু নাই, স্বাস্থ্য সাথী পকেটে আছে তবু লজ্জা নাই। আসলে এটাই আমাদের এই মুহূর্তের বাংলার রাজ্যের অবস্থা। বাংলার বাতাসে এখন পোড়া লাশ আর বারুদের গন্ধ, মানুষের জীবন নিলামে উঠছে, নিরাপত্তা নেই আমার আপনার, কোনো গ্যারেন্টি নেই আমার পরিবারের স্বজন রাস্তায় বেরোলে বিপদের মধ্যে পড়লে আবারও তাকে ফেরত পাওয়া যাবে কিনা। আমাদের পুলিশ প্রশাসন শীতঘুমে রয়েছে, অধিকার তো আগেই কেড়ে নেওয়া হয়েছে, আর শাসকের প্রশ্ন সেটা করাই যাবে না, শাসককে কোনো প্রশ্ন, কারণ কোনো কিছুর প্রশ্নের উত্তর দিতে শাসক বাধ্য নয়, সংবাদ মাধ্যমকে, রিপাবলিক বাংলাকে। প্রশ্ন করলে পাল্টা প্রশ্ন আসবে। শিক্ষিত বেকাররা রাস্তায় কেন? প্রশ্ন করতে পারবেন? পারবেন না। অন্য জায়গায় পাল্টা প্রশ্ন করা হবে। অযোগ্যরা স্কুলে কেন? প্রশ্ন করা যাবে? যাবে না। একের পর এক দুর্নীতিতে শিক্ষার 12টা বেজে গিয়েছে। প্রশ্ন করতে পারবেন? জবাব দেবে না কেউ। স্বাস্থ্যের অবস্থা ততই বচ্চ। আর এই মুহূর্তে সরকার আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, কিন্তু কিছু থেকেও নেই। মাত্র 8 দিন আগে, গত মঙ্গলবার থেকে আজ, এই 8 দিনে গঙ্গা দিয়ে ঠিক কতটা জল গড়িয়েছে তা জানা নেই। কিন্তু গত 16ই মে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরণের ছবি দেখেছে বাংলা। এগরায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের। মৃতদের মধ্যে রয়েছে দলের সাংসদ সৌগত রায়। নতুন ফর্মুলার কোথাও বাতলে দিচ্ছেন। শুনুন অধ্যাপক সৌগত রায়ের কি ফর্মুলা, শুনুন। দুর্গাপুরের তৃণমূল নেতার বাড়িতে এই বোমা বিস্ফোরণ, একটা তৃণমূলের নেতার বাড়িতে যদি এরকমভাবে বোমা বিস্ফোরণ হয় তাহলে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তুলছে বিরোধীরা যে সরকারের যে নেতা। বিরোধী না তোমরা রিপাবলিক টিভি প্রশ্ন তুলছো। সমস্যা হচ্ছে এইটাই যে তোমরা দায়িত্বই নিয়েছো যে তৃণমূলের বিরুদ্ধে বলা। একের পর এক বিস্ফোরণ হচ্ছে। আমি তো বললাম যে গ্রীষ্মকালে এমনিও বাজির মশলা রাখা থাকলে তার বিস্ফোরণ হতে পারে। শুনলেন তো রাজ্যের শাসক দলের সাংসদের কথা। গরমে অনেক কিছুই ঠিক থাকে না। শাসক দলের সাংসদের মাথা সত্যি ঠিক আছে কিনা আমরা জানি না। ইনি একদিন বোমা তৈরির ফর্মুলাও বাতলেছিলেন, আর আজকে বলছেন যে বাজির যেভাবে কোথাও বাজি তৈরি হয় সেই বাজিকে নাকি রোদে রেখে দিলে তা আপনি বিস্ফোরণ ঘটে যায়। ভাবুন কোথায়
রয়েছি আমরা, কি তত্ত্ব শুনতে হচ্ছে প্রতিদিন, তবু কেউ বলবেন না যে বারুদের স্তূপে রয়েছে, তবু কেউ বলবেন না যে শাসক দলের নেতা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দলের নেতার বারান্দায়, বাড়িতে, টেবিলের তলায়, এমনকি খেতে বোম পাওয়া যাচ্ছে। আজ এগরায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন শুনুন। সমাধান নয়, সমাধান কি করে হবে? সমাধান সেদিনই হবে যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না। এটা পার্মানেন্ট সলিউশন। আর আপাতত দোষীদের চিহ্নিত করা, খুঁজে বের করা, প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়া, এই কাজটা এনআইএই করতে পারে। তৃণমূল মানে চোর, টাকা দিলে সব দিয়ে দিবে। মৃত লোককে জ্যান্ত করে দিতে পারে, জ্যান্ত লোককে মৃত বানিয়ে ডেথ সার্টিফিকেটও দিয়ে দিতে পারে। পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে পিসি ভাইপোর কোম্পানি। ইউক্রেনও এত বোমা ফাটেনি যা ফাটছে। শুরুতে বলছিলাম না যে তাই 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 নেই রাজ্যে যাই, অদ্ভুত রকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্র আপনাকে দেখালাম যে এই মুহূর্তে পোড়া বারুদের গন্ধ মেখে দাঁড়িয়েছে বাংলার প্রত্যন্ত গ্রাম। অন্যদিকে স্বাস্থ্যের ছবি দেখুন, আমরা কি বলি স্বাস্থ্য, শিক্ষা, ন্যূনতম বাঁচার পরিসর, মাথার ছাদ, এটুকু পেলেই যথেষ্ট। স্বাস্থ্যের কি ছবি? রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা দেখলে সত্যি সত্যি মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরোবেন না। এসএসকেএম হাসপাতাল, সেই এসএসকেএম হাসপাতালে মদন মিত্র বিতর্ক রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়। কারণ যাকে ভর্তি করাতে গিয়েছিলেন মদন মিত্র এসএসকেএম হাসপাতালে এবং যাকে ভর্তি করাতে গিয়ে নাকানি চুবানি দশা হয়, যা নিয়ে এত রাজনীতি হয়ে গেল, সেই শুভদীপ পালকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। আজ যখন সোজাসুজি স্বর্ণালী করছে, তার কয়েক ঘন্টা আগে খবর আসে যে ছেলেটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছিল এবং যে ছেলেটিকে নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এসএসকেএমে ভর্তি করানোর জন্য এত বিতর্কের মধ্যে এসে পড়েন। তারপরে অনেক জল বয়ে গেছে গঙ্গা দিয়ে। মদন মিত্রের সঙ্গে দলের বিরুদ্ধে বলা বা দলের সঙ্গে থাকার মধ্যে অনেক বিস্তর সময় পেরিয়ে গেছে, কিন্তু আসল যে জায়গাটা আমি বারবার বলছি, প্রতিদিন বলছি, অর্থাৎ হাসপাতাল বা স্বাস্থ্যের যে অবস্থা, বেহাল দশা, দীর্ঘ 6 ঘন্টা ফেলে রাখার পরও চিকিৎসা না দেওয়ার পর শুভদীপকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে আজ সকালে মৃত্যু হয় শুভদীপের। এই তো অবস্থা। স্বাস্থ্য ব্যবস্থার এমন ঢিলেঢালা দশা, সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না, দালাল চক্র সক্রিয়, হাসপাতালের বাইরে পোস্টার লাগিয়ে দেওয়া হয় দালাল থেকে সাবধান। মানে দালাল আছে সেটা হাসপাতাল জানে আর সাবধান হতেও মানুষকে বলছে। অর্থাৎ যেরকম বাসে লেখা থাকে পকেটমার হইতে সাবধান, মানে পকেটমার আছে, এতে বাসের কিছু করার নেই। দালাল আছে, দালাল থাকবে, হাসপাতালের কিছু করার নেই। হাসপাতাল শুধু বলবে এখন বেড নেই, এখন অপেক্ষা করুন, অপেক্ষা করে যান করে যান করে যান, যতক্ষণ না পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত মানুষটার বাঁচার শেষ আশাটাও চলে যায়। তারপর রেফার করা হবে, রেফার করার পর তারপর পরিণতি। অথচ রাজ্যের মন্ত্রী তিনি কি বলছেন? হাসপাতালের উপর নাকি চাপ বাড়ছে, এত মানুষ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। এটা হচ্ছে যুক্তি। বললাম না, প্রত্যেকটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিজস্ব যুক্তি তৈরি করে রেখেছে শাসক দল এবং আপনি যাই প্রশ্ন করুন, যতই প্রশ্ন করুন, ওই নির্দিষ্ট যুক্তি আসবে বা পাল্টা প্রশ্ন আসবে বা মুখ ঘুরিয়ে চলে যাবে। আসল প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। যেমন শশী পাজা, নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, যখন হাসপাতাল নিয়ে তুলকালাম চলছিল, যখন মদন মিত্র অভিযোগ করছিলেন যে এখানে দালাল চক্র সক্রিয় রয়েছে, এসএসকেএম হাসপাতালে চিকিৎসা পাওয়া যাচ্ছে না, অ্যাডমিশন করানো যাচ্ছে না, সেই সময় শশী পাজা কি বলছেন, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, শুনুন। হাসপাতালগুলো তার পরিষেবা এবং প্রতি বছরই এত উন্নত হচ্ছে, বেড বৃদ্ধি হচ্ছে, পরিষেবা উন্নত হচ্ছে, ফলে সরকারি হাসপাতালের উপরে চাপটাও বাড়ছে। আমরা যতটা পারি চেষ্টা করি, যদি হয়ে যায় অ্যাডমিশন খুব ভালো, একটা পেশেন্ট উপকৃত হন, নাহলে অন্যান্য হাসপাতালগুলোতে সে চেষ্টা করা হয়। যুক্তি যুক্তি যুক্তি, যুক্তির থেকে কোথাও নেই মুক্তি, শুধু যুক্তি আছে। জীবনের কোনো দাম নেই,
সাধারণ মানুষের কোনো দাম নেই। আজকে আমার আপনার পরিবারের মানুষজন রাস্তায় বেরোলে কোনো দুর্ঘটনায় পড়লে তাকে আদেও কোনো সরকারি হাসপাতালে কেউ নিয়ে যাবে কিনা, যদি নিয়েও যান কোনো সহনাগরিক, তাহলেও সেই হাসপাতালে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। কোন সহনাগরিক এতক্ষণ সময় দেবেন? তারপর তার কি হবে? কারণ কোনো নিরাপত্তা নেই, কোথাও জীবনের দাম নেই, স্বাস্থ্যের বেহাল দশা, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, চাকরি নেই, নিয়োগ নেই, শিল্প নেই, আছে বোমা বাঁধা। আর তরুণ যুবরা কি করছে? যাদেরকে নিয়ে প্রশ্ন করতে গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 বলেছিলেন যে যান এই রাজ্যে ওই রাজ্যে একে তাকে XYZ কে প্রশ্ন করে আসুন, তারপরে আমি উত্তর দেব। কারণ উত্তর দেওয়ার দায় হয়তো তিনি প্রয়োজন মনে করছেন না বাংলার ছাত্র যুবদের কাছে। তারা কি করছে? ওই তাই রাস্তায় বসে যাই, একটা করে দিন কাটাচ্ছেন তারা। 1 দিন, 2 দিন, 100 দিন, 200 দিন, 500 দিন, 600 দিন, 780, 790, 800, আর তারা রাস্তায় বসে দিন কাটাচ্ছেন। কারণ ওই যে তাই চাকরির দেখা নাই। রাজ্যের কর্মসংস্থান এবং শিক্ষার হাল 1 দিন 2 দিন নয়, টানা 800 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন SLST চাকরি প্রার্থীরা। কোন নেতামন্ত্রী এসছেন দেখা করতে? কোন নেতামন্ত্রী সুরাহার আশ্বাস দিয়েছেন? সবার কাছে যুক্তি আছে, ব্যাগ ভর্তি যুক্তি, কারিগরি যুক্তি, অদ্ভুত সমস্ত ফর্মুলা, সাংবাদিককে পাল্টা প্রশ্ন করা, সেই ঔদ্ধত্য আছে। শুধুমাত্র এই চাকরি প্রার্থী বেকার ছাত্র যুবদের জন্য ভবিষ্যতের কোনো সন্ধান নেই। আজকে 800 দিনের দিন, হাতে মুখে কালি লেপে তারা প্রতিবাদ জানিয়েছেন। কালো কালি তারা নিজের মুখে মেখেছেন, যে কালি তারা দেখতে পাচ্ছেন তাদের ভবিষ্যতে। কি বলছেন তারা আজকে শোনাবো। দুটো পা তুলে দিতে পারিনি। আমাদের এখানে যারা আছে সবাই শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাবা মা পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে। এই নিয়োগটাকে কেন্দ্র করে বয়সটা আমাদের সবার বেরিয়ে গেছে। জীবনের শেষ সম্বল আমরা এই চাকরিটা ফিরে পেতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী উনি পারেন যোগ্যদের সহাল করতে। আমরা না সত্যি আজ ভাষাহীন। 800 দিন ধরে এইভাবে রোদ জল ঝড়ে পুড়ে মরছি, চোখের জল ফেলছি, তবু যোগ্যদের জন্য কারোর মনে কোনো দয়া বা কোনো রকম সওয়াল জবাব দেখছি না। সেই অযোগ্যদের নিয়ে সওয়াল জবাব হচ্ছে, তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা হচ্ছে, অথচ আমরা আজও এই রোদ ঝড় জলে রাস্তায় বসে আছি। হাতে কালি, মুখে কালি, আর দুহাত নিয়ে শুধু থালি। ফাঁকা থালায় বসে রয়েছে আমাদের এই বাংলার ছাত্র যুবরা। সবাই শহর কলকাতার নয়, বিভিন্ন জেলার ছেলেমেয়েরা এসেছেন, দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। সবার তো সামর্থ্য নেই কোর্টে গিয়ে কেস করার, তাই না? কেস করে লড়াই করে চাকরি ছিনিয়ে নেওয়ার সামর্থ্য কজনের থাকে বলুন তো? কিন্তু এদের জন্য কে আছে? কোন নেতা, কোন মন্ত্রী, কোন যুক্তি রয়েছে এদের জন্য? নেই। 1-2 দিন নয়, 800 দিন, মানে গোটা 2 বছর। 365 দিনে 1 দিন হলে 800 দিনে কতগুলো বছর হয়? বাড়িতে বসে অঙ্ক কষুন। এতগুলো দিন ধরে কখনো ধর্মতলা, কখনো সল্ট লেক, কখনো এই ভবন, কখনো ওই ভবন, চাকরির দাবিতে ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 2016 থেকে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষায় পাশ, তারপরেও চাকরি পাওয়া যায় না। এরা তারা যাদের কারোর চাকরি চলে গিয়েছে মন্ত্রী কন্যাদের জন্য, আর তারা রাস্তায়। এরা তারা যারা রাস্তায় বসে রয়েছেন, সুযোগই পাননি। 800 দিন মুখে কালি মেখে হাতের তালা। এই রাজ্যের শাসক দল, সরকার, মন্ত্রী শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছে, শুধুমাত্র আই উইটনেস থেকেছে। একটা সরকার বলেন, একটা সরকার একটা সময়ের জীবন্ত সময়ের দলিল, একটা ইতিহাসের দলিল। এই সরকার শুধু আই উইটনেস। কি কি জিনিস চলে গেল, কি কি অমূল্য সময় চলে গেল, কি কি সুযোগ চলে গেল, কি কি জীবন চলে গেল, তার আই উইটনেস হয়ে রইল এই সরকার। কিন্তু প্রশ্ন করা যাবে না। একটা প্রতিবেদন দেখিয়ে ফিরে আসছি আজকের আলোচনায়। আমাদের সঙ্গে থাকবেন যারা এতদিন ধরে 800 দিন ধরে আন্দোলন করছেন, তেমন আন্দোলনকারী ছাত্রছাত্রীরাও। একটা বিরতি নেই, একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রত্যেকটা মুখ আজ কালিমালিপ্ত, প্রত্যেকটা হাত আজ বাটি নিয়ে তারা রাস্তায় বসেছেন, যাতে লেখা নিয়োগ চাই, অন্য চাই। বঞ্চনার 800 দিন,
চাকরি চুরির 800 দিন, রাস্তায় পড়ে থাকার 800 দিন, যাদের ঠিকানা হওয়ার কথা ছিল বিদ্যালয় তারা পড়ে রাস্তায়, মুখে কালি হাতে থালা। এখনো টাল বাহানা করেই চলে যাচ্ছে। তার জন্য তো আমরা আজকে কালী মুখে হাতে থালা নিয়ে প্লেট নিয়ে বসে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি পারেন যোগ্যদের সওয়াল করতে। 17 জুলাই যে নিয়মানিক পোস্ট আছে আমাদের বিষয়ে সমাধানের জন্য, উনি যোগ্য উকিল দিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলে তবে বিষয়টা সমাধান হয় বলে আমরা এখনো আশাবাদী। মার ব্রেন স্ট্রোকে আক্রান্ত, কবে পৃথিবী ছেড়ে চলে যাবে আমি জানি না, তাই এই মুহূর্তে চাকরিটা ভীষণই দরকার, ভীষণই দরকার। 2016 থেকে 2023 কবে মিলবে নিয়োগ? কথা রাখেনি সরকার। চাকরির প্রার্থনায় কালীঘাটের মন্দিরে পুজো দেন চাকরি প্রার্থীরা। চাকরির প্রার্থী দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন, একাধিক কর্মসূচি নিয়েছেও, কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। তাই তারা আজকে বাধ্য হয়ে 800 দিনের মাথায় আজকে সকালটা তারা এখানে কালীঘাটে এসছেন। শিক্ষিত যুবক রাস্তায়, হকের চাকরি চুরি হয়েছে। কেন্দ্রীয় তদন্তে জালে একের পর এক রাঘব বোয়াল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা, বেআব্রু শিক্ষা ব্যবস্থা। প্রশ্ন উঠছে, যোগ্যদের মুখে কালি, মান বাড়ছে রাজ্যের? আন্দোলনের 800 দিন আর কবে ঘুম ভাঙবে? যোগ্যদের বঞ্চনা, বাংলার ভবিষ্যৎ কোন পথে? শিক্ষা স্বাস্থ্যে কঙ্কালসার দশা, কবে ফিরবে হাল? দুর্নীতিতে ঢাকা মানুষের অধিকার পরিষেবা? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি তুলবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা। এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, এক এক করে আলাপ করে নিয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, রয়েছেন চাকরি প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রয়েছেন 2 আইনজীবী, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি এবং আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। যেহেতু এখানে মোহাম্মদ শহীদুল্লাহ রয়েছেন, আমি চাকরি প্রার্থীদের জায়গাটা দিয়ে শুরু করতে চাইবো। বিমলদা, আপনাকে দিয়ে শুরু করব চাকরির জায়গাটা নিয়ে, যে নিয়োগ নিয়ে এত বিতর্ক। এসএলএসটিরা আজকে 800 দিন ধরে রাস্তায় রয়েছে। আমি জানতে চাই কোন আইনি বাধা রয়েছে, কোথায় রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন বাধা রয়েছে যে এতদিন হয়ে যাওয়ার পরও এদের চাকরির প্রতিশ্রুতিটুকু পর্যন্ত দেওয়া যাচ্ছে না। এরা বারবার, আজকে আমি শুনছিলাম, এরা মুখে কালি মেখে প্রতিবাদ করছিলেন যে আমাদের কাছে কেউ আসেনি, কোনো প্রতিশ্রুতিও পাচ্ছি না, চাকরি পাওয়া তো দূরস্থ। এত কিছু চলছে না স্বর্ণালী, এটা কিসের 800 দিন আমি জানি না। লজ্জার 800 দিন? এই লজ্জাটা গোটা সমাজের লজ্জা কি না? এই লজ্জার অংশীদার আমরাও কি না? আমি সত্যিই জানি না। কারণ আমরা যারা একটা স্থায়ী চাকরি করি, আমরা যারা মাসে একটা মাইনে পাই, আমরা যখন মানে এদের কথা ভাবি, সবচেয়ে বড় কথা যারা যোগ্য তারা আজকে 800 দিন ধরে রাস্তায় পড়ে আছে, এটা এই লজ্জাটা অন্তত এই আমাদের যারা এই সরকার চালাচ্ছে তারা আয়নার সামনে দাঁড়ায় কিনা আমি জানি না। আমার ধারণা ওরা আয়না দেখা ছেড়ে দিয়েছে। যদি দেখতো অন্তত নিজেকে দেখে লজ্জা পেত। আসলে একটা সরকার যে দল চালায় সেই দল যদি সমস্ত দিশা হারিয়ে ফেলে এবং গোটা দলটা যদি মানে চারিদিকে জমা হয়ে যায় একদল খারাপ লোক যারা এই সরকারকে ভাঙিয়ে পেট চালাবে, সরকারকে ভাঙিয়ে সংসার চালাবে, আগামীর ভবিষ্যৎটাকে তৈরি করবে, যা হবার তাই হয়। আমি যেটা এর আগেও বলেছি, আবার একই কথা বলছি যে এদের চাকরি দেওয়ার কোনো বাধা নেই। বাধা একটাই, সেটা হচ্ছে যেভাবে একটা বিরাট দুর্নীতির পাহাড় বানিয়ে ফেলেছে, সেই পাহাড় ভাঙা আর এদের পক্ষে সম্ভব নয়। এদের পক্ষে সম্ভব নয় বলে এরা চাকরি পাচ্ছে না। এরা যদি মানে সরকার যদি চাইতো তাহলে প্রথম থেকেই এদের কথা ভাবতে পারতো। তার বদলে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য সরকারের উদ্যোগটা বেশি। যাদের চাকরি চলে যাচ্ছে, অন্যায় করে যারা চাকরি পেয়েছে তাদের জন্য সরকারের চোখের জল পড়ে, এই রাজনৈতিক দলের চোখের জল পড়ে। যে লোকগুলো এই গ্রীষ্ম বর্ষাতে বসে থাকে তাদের জন্য এক ফোঁটা ভাবে না। সেখান থেকে আমার মনে হয় যে রাজনৈতিক দলটা আদৌ মানে মানুষ দিয়ে তৈরি নাকি একদল রোবট এই দলটা চালাচ্ছে, যারা ওই প্রতিটি কথাই বোধহয় রোবট যেরকম একটাই কথা জানে, এরা কি একটাই কথা জানে, টাকা 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 আয় করো, আর কিচ্ছু জানে না এরা।
মানে লজ্জা এর মানে এই লজ্জাটা গোটা রাজ্যের লজ্জা, আমাদের লজ্জা, সকলে এই যে মুখে কালি মাখছে তো এরা, মুখে কালি সরকারের মেখে ঘোরানো উচিত ছিল, এই দলটার মুখে কালি মাখা উচিত ছিল, সেটা গান আছে না, বেটার মুখে কালি হাতে কালি, এদেরই এটা করা উচিত ছিল। তার বিনিময়ে যারা চাকরি পাওয়ার কথা তারা মুখে কালি মাখছে। আমি এই জায়গা থেকে আসবো, আমি এখানে অনির্বাণ রয়েছেন আইনজীবী। অনির্বাণ, সত্যি সত্যি কি আইনের কোনো জায়গা রয়েছে যেখানে এদেরকে চাকরি দেওয়া যাচ্ছে না? এক আধটা দিন তো নয়, 800টা দিন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমার দর্শকদের উদ্দেশ্যে কি 365 দিনে 1 বছর হয়, আপনারা হিসেব করে দেখুন, দেখে বলুন যে 800টা দিন মানে কতগুলো সময় নষ্ট হয়ে গেল দামি, শুধুমাত্র রাস্তায় বসে রয়েছে। রিপাবলিক বাংলা জন্মলগ্ন থেকে এদের অভিযোগ শুনে আসছে, বিক্ষোভের সাক্ষী থেকে আসছে, এখনো পর্যন্ত কেন এই ছেলেমেয়েগুলোকে রাস্তায় থাকতে হচ্ছে? আইনি কোনো বাধা, কোনো জটিলতা আদেও আছে কি এসএলএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে? অনির্বাণ, প্রথমে আপনাকে বলি, আপনাদের চ্যানেলেই আমি দেখেছি যে আন্দোলনকারীদের একাংশ তারা এই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে যে সুপার নিউমারিক পোস্টে অবিলম্বে নিয়োগ চাই। সুপার নিউমারিক পোস্টের অনেক রাজনৈতিক বিরোধিতা আমরা শুনেছি, রাজনৈতিকভাবে বিরোধিতা হবে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সরকার সুপার নিউমারিক পোস্ট তৈরি করে সুপার নিউমারিক পোস্টে নিয়োগ চাই, এইটা দেখেছেন আপনি? আপনাদের অনুষ্ঠানে তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন, শহীদুল্লাহ ভাই এখানে আছেন, যদি আমি ভুল বলি উনি নিশ্চয়ই বলে আচ্ছা বেশ, আমি নিশ্চয়ই শহীদুল্লাহকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে সেই দাবি রয়েছে কেন? দাবিটা এই কারণে যে সরকার সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিলেন যাতে যারা বঞ্চিত তারা নিয়োগ পেলেন, এবং এটাকে ঘুরিয়ে যখন বলা হচ্ছে যারা অযোগ্য দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের বাঁচানোর জন্য, আমার একেবারেই সেটা মনে হয়নি। কারণটা আমি আপনাকে বলে দিচ্ছি যে যারা ধরুন ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন 10 জন ধরা যাক কথার কথা, যখন তদন্ত শেষ হয়ে ট্রায়াল শেষে সেটা প্রমাণ হবে তাদের চাকরি কিন্তু কেউ বাঁচাতে পারবে না, সেটা কোনো সরকারও পারবে না, তাদের চাকরি যাবেই। কিন্তু এইটা সময় সাপেক্ষ, কারণ সিবিআই ইডির 10 বছর 100 বছরের 10 দিন হয় সেটা আমরা দেখেছি, যার ফলে তারা ধিমে তালে চলবে, কবে তদন্ত শেষ করবে ততদিন অবধি শহীদুল্লাহর মতো যারা আন্দোলন করছেন তারা যদি সুপার নিউমারিক পোস্টের কারণেই চাকরিটা পেয়ে যেতেন, কার কি ক্ষতিটা হতো এইটা আমাকে বুঝিয়ে দিন। কারণ সুপার নিউমারিক পোস্টে যাদের নিয়োগ না হয় তার জন্য আদালতে কারা গেলেন, এবং সেটা চ্যালেঞ্জ হয়ে রাজ্য সরকার মানে অর্থাৎ মন্ত্রক এবং এসএসসি তারা সুপ্রিম কোর্টে মামলাটা নিয়ে গেছেন যাতে সুপার নিউমারিকে শহীদুল্লাহ ভাইদের নিয়োগটা হয়ে যায়। সেইটা কারা আটকাতে চাইছেন সেই প্রশ্নটা আপনারা একবার করুন। আমি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে নিঃসন্দেহে জিজ্ঞেস, আপনি বলছেন সুপার নিউমেরিক পোস্টটা নিয়োগ চাই বলে পোস্টার, তাহলে কি আমি কি ধরে নেব আপনি বলতে চাইছেন যে যারা এখানে বসে রয়েছেন 800 দিন ধরে তারা সবাই শুধুমাত্র সুপার নিউমেরিক পদের নিয়োগ নিয়ে তারা 800 দিন ধরে ধর্ণা দিচ্ছেন, এটা আপনি বলতে চাইছেন? একেবারেই বলছি। তাহলে বাকিরা যারা বসে রয়েছে, আপনি এটা যুক্তি নিশ্চয় উত্তর আমি নেব, যুক্তি নয়, এই প্রশ্নের উত্তর আমি নেব, কিন্তু বাকি যারা বসে রয়েছে যারা বলছেন অন্য চাই, চাকরি চাই, আর কতদিন চাকরি না পেয়ে বসে থাকবো, যারা আন্দোলনকারীদের মধ্যে যোগ্য বলে বিবেচিত হবেন নিয়োগ প্রক্রিয়ার সময়, তারা কিন্তু এই সুপার নিউমারিক পোস্টের কারণে তারা নিয়োগ পেতে পারতেন, এর মধ্যেই হয়তো হয়ে যেত গোটা প্রক্রিয়াটা। কিন্তু যেহেতু কিছু মানুষ তারা চ্যালেঞ্জ করেছেন, তাদের অধিকার আছে করেছেন, এবং সেইটা যাতে আটকে না যায় তার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, সেই মামলা এই মুহূর্তে চলছে। আমি আসছি, শহীদুল্লাহর কাছে উত্তর নেব। সুদীপ্ত হাত তুলছেন, সুদীপ্ত দাশগুপ্ত। স্বর্ণালী, আমি একটা কথা বলতে চাই অনির্বাণ বাবুকে, যে দয়া করে এরকম ডাহা মিথ্যে কথা এরকম টিভিতে বসে একটা চ্যানেলে সারা বাংলার মানুষ শুনছে, প্লিজ বলবেন না। আপনাকে আমি ঘটনা বলছি, এরকম ঘটনা নয়, এটা ফ্যাক্ট। স্কুল সার্ভিস কমিশন অ্যাফিডেভিট দিয়ে বলেছে যে আমরা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করছি, যারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরও যেন চাকরি বেঁচে যায়, এবং যারা কিছু যোগ্য প্রার্থী তাদের জন্য। এইবার যে পরিমাণ সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিল যারা যোগ্য প্রার্থী তাদের হতো না, কিন্তু স্কুল সার্ভিস কমিশন বলেছে যারা বেআইনি নিয়োগ তাদের রক্ষা করার জন্য পরিষ্কার অ্যাফিডেভিট দিয়ে বলেছে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, এই আমাদের বক্তব্য ছিল যে কোনো বেআইনিকে চাকরি দেওয়া যাবে না। আর উনি যেটা বলছেন না বেআইনির চাকরি, সিবিআই, এক সেকেন্ড আমি শেষ করে নিই, আপনি তো ধর্মাবতার বসে আছেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী ঠিক করার জন্য। আপনি বলুন কোনটা বেআইনি, কতজন বেআইনি? আরে আপনাদের স্কুল সার্ভিস কমিশনই বলেছে আপনি বলুন কত সংখ্যায় বেআইনি আছে একটু শুনি। স্কুল সার্ভিস কমিশন, আপনি ধর্মাবতার একটুখানি বলুন, আমাদের একটু দয়া করুন, একটু বলুন। আমরা সবাই মিথ্যাবাদী বসে আছি, আপনি একটু সত্যি কথা বলুন।
কতজন আপনি বেআইনি স্কুল সার্ভিস কমিশনই আপনি বলেছে সংখ্যাটা বলুন না। অনির্বাণ বাবু, স্কুল আপনি তো সার্ভিস সবটা জেনে কমিশনই বসে আছেন, আপনি বলুন কত সংখ্যা। ন্যাচারাল জাস্টিস আপনার কাছে ম্যাটার করে না, আমার মনে আছে একটি ইন্টারভিউতে আপনি বলছিলেন। যাই হোক, আপনারা আপনি বলুন কত সংখ্যায় বেআইনি আর কতজন যোগ্য, সংখ্যাটা বলুন। ইনফরমেশন জানেন না। আচ্ছা, আপনি তো জানেন, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না, আপনি তো জানেন, আপনি বলুন না। আপনাদের আপনি তো জানেন, আপনি বলুন। সার্ভিস কমিশন আপনি জানেন, আপনি বলুন না। স্কুল সার্ভিস কমিশন চুলোয় যাক, আমি চুলোয় যাই, সবাই চুলোয় যাক, আপনি ধর্মাবতার, আপনি বলুন। যে বেআইনি নিয়োগ, আগে আপনি বলুন কটা বেআইনি নিয়োগ, সংখ্যা বলুন, আর কটা যোগ্য বলতে পারবেন? আমি তো বলছি অন্যকে লেভেল দেওয়ার আগে আগে নিজে পড়াশোনা করে আসুন, আজকের দিনে নিজে পড়াশোনাটা করে আসুন। আপনি যে বেআইনি নিয়োগ বলছেন, কটা বেআইনি নিয়োগ বলুন তো? কটা বেআইনি নিয়োগের সংখ্যাটা আমি বলুন। আসবো। ঝন্টু বড়াই হাত তুলছেন, আমি আসছি। সুদীপ্ত অনির্বাণ, প্লিজ একটু শুনে নি। ঝন্টু বড়াই কিছু বলতে চাইছেন, বলুন ঝন্টু বাবু বলুন যে সঠিক আমরা এই নিয়ে আলোচনা করব যে কটা আইনি কটা বেআইনি, নাকি আলটিমেটলি ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছেন তাদেরকে নিয়ে। থ্যাংক ইউ অনির্বাণ, আমি আবার আসবো। সুদীপ্ত দা প্লিজ, সুদীপ্ত দা। মিস ইনফরমেশন হচ্ছে, আপনারা খেয়াল করুন, শিক্ষা সচিবকে কিন্তু আদালতে ডাকা হয়েছিল, তিনি স্পষ্ট বলেছিলেন উপযুক্ত স্তর থেকে, পরে জানা গেল যেটা 40 জনের ক্যাবিনেটের ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, তারা সুপার নিউমেরিক পোস্টের এই প্রস্তাবনাটা পাশ করিয়েছিল। শিক্ষা সচিব একদম স্পষ্টভাবে বলেছেন জৈন সাহেব আদালতে যে উপযুক্ত স্তর থেকে সুপার নিউমেরিক পোস্টের একটা প্রস্তাবনা এসেছিল, শিক্ষামন্ত্রী আমাকে বলেছিলেন বার্তবাবু, এবং সেখানে তিনি একটা কথা ভালো করে তুলেছিলেন যে সুপার নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করে যারা চাকরিতে বেআইনিভাবে রিক্রুট হয়েছিল, যেটা একদম স্ট্যাবলিশড, এসএসসি নিজে বলেছিল স্টেটমেন্ট দিয়ে, তাদেরকে আমরা চাকরিতে রিপ্লেস করবো, যেটার নাম বলেছিল ব্যতিক্রমী নিয়োগ, ব্যতিক্রমী চাকরির নিয়োগ। এটা কিন্তু দ্বিতীয় পোস্ট, মানে এটা যদি মিসিং লিঙ্ক হচ্ছে, যেটা দুজনের মধ্যে তর্ক হচ্ছে, এই জায়গাটায় কিন্তু শিক্ষা সচিব নিজে স্টেটমেন্ট দিয়েছিল কোর্টে দাঁড়িয়ে, এবং সেই শিক্ষা সচিবকে যাতে সিঙ্গেল বেঞ্চে না যায়, রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছিল তারকে আটকানোর জন্য, যে শিক্ষা সচিব যেন যেতে না পারে। জৈনবাবুকে ডাকা হয়েছিল, তিনি একদম ব্রাত্য বসুর নাম নিয়েছিল, আপনি জানেন এখানে ব্রাত্য বসু তো। হ্যাঁ বিমলদা, সুপার নিউমেরিক পোস্ট কখনোই যারা এই বঞ্চিত এই মানুষগুলো চাকরির জন্য তৈরি করা হয়নি। এই কনসেপ্টটা আনা হয়েছিল বেআইনিভাবে নিযুক্ত লোকেদের চাকরিটা রেখে দিতে, এটাই হচ্ছে বেসিক ফিলোসফি। দিস ওয়াজ দ্য বেসিক ফিলোসফি। আমি বলি একটা কনস্টিটিউশন ছুঁয়ে শপথ সেটা তো বাইটও আছে, ব্রাত্য বসুর বক্তব্য আছে, বলতে পারে বেআইনি ভাবে নিযুক্ত হওয়া চাকরি আমি রেখে দেব। বিমলদা এটা কিন্তু বিমলদা এটা অন রেকর্ড রয়েছে। এক সেকেন্ড, আমি দুটো জিনিস গুলিয়ে যাচ্ছে। একটা হচ্ছে অন রেকর্ড রয়েছে, ব্রাত্য বসু, সেটা আমাদের কাছেও আছে, আপনারা চাইলে আমি 10 মিনিট সময় নিয়ে আপনাদেরকে শোনাতেই পারি। ব্রাত্য বসু নিজে বলেছেন যে যাতে কারোর চাকরি না যায়, যদি কারোর চাকরি নিয়ম বহির্ভূতভাবে হয়েও থাকে, তারা যাতে চাকরি করতে পারেন, অসহায় করতে না পারেন, তার জন্য সুপার নিউমেরিক পোস্ট, তার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্যারাতে কোথাও এই ধরনের সুপার নিউমেরিক পোস্টের কোনো রকম ক্লজ এড নেই, অর্থাৎ এই ধরনের পোস্টের বিষয়টাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। সুপার নিউমেরিক পোস্ট এখনো কিন্তু আইনের বিচারে রয়েছে। আমার প্রশ্ন স্পেসিফিক, এই যে ছেলেমেয়েগুলো এতদিন ধরে রাস্তায় বসে রইলেন, এরা কি শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্টের জন্য বসে রয়েছেন মুখে কালি লেপে? নিশ্চয়ই নয়। সেটা কোথায় গেল? আমার তো ওটাই প্রশ্ন, সেটা কোথায় গেল হকের চাকরিটা? আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে যে দুর্নীতির একটা কালো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতিগ্রস্তদের কবে বিচার হবে সেই দিকে তাকিয়ে থাকাটা আমাদের জীবন যন্ত্রণা আরোটাকে বাড়িয়ে তুলছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের সুপার নিউমেরি পোস্টে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে আমাদের লয়ার স্যার বললেন যে ওখানে যোগ্য এবং অযোগ্য উভয়ের কথাই বলা হয়েছে, যোগ্যদের অপ্রতুলতার কথা বলা হয়েছে যে যথেষ্ট নয়। আমার একটা এখানে প্রশ্ন, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশ্ন যে অযোগ্যদের বিষয় নিয়ে যতটা হট্টগোল হচ্ছে, যতটা বিষয় নিয়ে মানে চিৎকার হচ্ছে বা বলা হচ্ছে যে অযোগ্যদের, আচ্ছা যোগ্যদের বিষয়ে তো কথা বলা হয়েছিল, সেই বিষয়ে জোরালো দাবিটা কেন বিরোধী পক্ষ থেকে আসছে না? নাম্বার 2 পয়েন্ট।
তা আমরা তো চাইছি যে বিরোধীরা যদি এখন বলে যে এতদিন ধরে কখন বিচার চলবে, কখন শেষ হবে, তারপরে আমাদের নিয়োগ হবে, এটা তো এক ধরনের অমানবিকতা। এই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধীরা একপক্ষ হয়ে যদি বলে যে হ্যাঁ সুপারনিউমারি পোস্টে যদি যোগ্যদের কথা বলা হয়ে থাকে, তাহলে সুপারনিউমারি পোস্টে যথেষ্ট পরিমাণ সিট ক্রিয়েট করে তাদের নিয়োগের ব্যবস্থাটা হোক। কেন বিরোধী পক্ষ থেকে জোরালোভাবে আবেদন করা হচ্ছে না? নাম্বার 3 আমাকে বলতে দেবেন প্লিজ। সরকার পক্ষের জায়গাতে যিনি আসছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে সুপারনিউমারি পোস্টের প্রসঙ্গে যে জটিলতাটা তৈরি হয়েছে সেটা সরকারের ভুলের কারণে হয়েছে। যোগ্যদের সঙ্গে অযোগ্যদের একটা গুলিয়ে দেওয়ার একটা ব্যাপারটা হয়েছিল বলে পরবর্তীতে যদিও কমিশনের চেয়ারম্যান নিজে বলেছিলেন যে ওইটা আমার তরফ থেকে হয়েছে, এটা আমরা উইথড্র করতে চাইছি, সরকারের এটা নির্দেশ ছিল। তো এই জায়গায় উইথড্র করতে চেয়েছিল, তাহলে এই জায়গায় যোগ্যদের পজিশনটা এখন বাকি আছে। এই যোগ্যদের যে আইনি জটিলতাটা সেটা এখন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিভিন্ন কেসগুলো একের পর এক হেয়ারিং হয়ে যাচ্ছে আমাদের পরে সাবমিট হওয়ার পরেও, কিন্তু আজকে সুপারনিউমারি পোস্টের প্রসঙ্গে যে কেসটা চলছে সেটা দ্রুত হেয়ারিংটা হচ্ছে না। আমরা জানি যে আর্জেন্ট প্রসেসে রাত্রি 12টা তো হয় কোর্ট বসে, তাহলে সেই জায়গায় আমাদের জীবন যন্ত্রণাটাকে আর্জেন্ট হয়ে যায়নি। আজকে 800 দিন পথে বসে আছে সরকার, কেন আমাদেরকে জরুরিকালীন ভিত্তিতে কোর্ট বসিয়ে আমাদের টানা 1.5 মাস 2 মাস এখন কোর্ট বন্ধ থাকবে, তার জন্য আমাদেরকে পথে বসে ন্যাচুরালি এখন তো গরমে ছুটি পড়ে গেল, এই জায়গায় সরকার আন্দোলন চলছে, আমি তো এটাই বলছি। দুজন এখানে রয়েছেন, অনির্বাণ এবং সুদীপ্ত, দুদিন সেটা আমরা দাবি জানাচ্ছি না তো দ্রুত করে। দিনও বুঝতে পারেননি আপনারা না সরকার আপনাদের কেন করছে না? না এটা আমরা চাই চাকরি, আমরা অত রাজনৈতিক দরকার নেই, আমাদের চাকরি দরকার। আবার আমরা ভুল ঠিক আবার ভুল করছেন। সুপারনিউমারি পোস্টে প্রেস স্টেটমেন্ট কোর্টে স্পষ্টভাবে শিক্ষা সচিব বলেছে ওটা কাদের জন্য রিক্রুটমেন্ট হয়েছিল, যাদের সকল বেআইনি রিক্রুটমেন্ট তাদের জন্য। ওরা ভুল বলছে, একদমই নয় ঝন্টু দা, একদমই নয়, একদমই ভুল বলছে, একদমই ভুল বলছে। আচ্ছা সুদীপ্ত দাশগুপ্ত স্যার উনি এই বিষয়ে ডাইরেক্ট লড়াই করছেন, উনি নিজে বললেন যোগ্য এবং অযোগ্যদের কথা বলা হয়েছে, অযোগ্যদের সিটটা অপ্রতুল ছিল, উনি বললেন ঠিক আছে, তাহলে অপ্রতুল সিটটা যদি আরো বেশি পরিমাণ দাবি করে সকলের নিয়োগের দাবিটা কোর্টে যদি করা হতো সেটা কি ভুল হতো? বিরোধীদের পক্ষ থেকে যদি জোরালো দাবি করা হতো সুপারনিউমারি প্রস্টিয়েট করে শহীদুল্লাহ এক সেকেন্ড আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমাদের এখন বর্তমানে আপনি কি আজকে এক সেকেন্ড আপনি কি এখানে আজকে এসএলএসটি আন্দোলনে ছিলেন? আমি এসএলএসটি আন্দোলনে ছিলাম, অবশ্যই ছিলাম। তাহলে কি দাবি আপনাদের? আমাদের একটাই দাবি, আমরা এখন বঞ্চিত হয়েছি, আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমরা চাকরিকে পেতে চাইছি। এক সেকেন্ড, কিভাবে বঞ্চিত হয়েছেন আপনারা? আমরা যেভাবে বঞ্চিত হয়েছি যে প্রসেসে, সেই প্রসেসটা দীর্ঘকালীন একটা পরে চাকরি বাদ দিয়ে চাকরি হওয়া, এটা 20 বছর 25 বছর 30 বছর লাগতে পারে। আপনারা ভালো করে জানেন যে ভারতের বিচার ব্যবস্থা একটা দীর্ঘকালীন প্রসেস। এই জায়গায় আমাকে কথাটা বলতে দেবেন প্লিজ। আপনারা কিভাবে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন সেটা স্পষ্ট করে বলুন। আপনি বলছেন একদম পরিষ্কার বলছি, সরকারি দপ্তরের ন্যাক্কারজনক লজ্জাজনক দুর্নীতির কারণে, এবং ওই জায়গা থেকে যদি সরকার যোগ্যদের চাকরি দেওয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে সুপারনিউমারি পোস্টে, সেক্ষেত্রে তো বাধা হওয়ার কোনো কারণ নেই। বরঞ্চ রাজনীতির ঊর্ধ্বে উঠে সমগ্র মানুষের দাবি জানানো উচিত, যেন তেন প্রকারে বৈধ কোনো সিটে এই দাবিটা জানানো উচিত। বুঝতে পেরেছি, আপনার বক্তব্য হচ্ছে যদি অযোগ্যদের জন্য সুপারনিউমারি পোস্ট তৈরি করার কথা হয় তাহলে যোগ্যদের জন্য কেন হবে না? না না না, অযোগ্যদের জন্য যেটা বলেছে এটা আমি বিরোধিতা জানাচ্ছি, বিরোধিতা করছি। অযোগ্যদের জন্য কখনো সিট ক্রিয়েট হতে পারে না, কিন্তু যোগ্যদের জন্য আরে বলেছে ওটা সমালোচনা করছি আমি। কেন মিথ্যা কথা বলছেন? উইথড্র করতে চেয়েছিল, এটাকে আপনি অস্বীকার করতে পারেন? উইথড্র করতে চেয়েছিল কমিশনের পক্ষ থেকে, সে বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু যোগ্যদের জন্য বলা হয়েছিল। যোগ্যদের কথা কেন সকলে উইথড্র করে দিয়ে অযোগ্যদের নিয়ে পড়ে থাকছেন? কি রাজনৈতিক সরকার পক্ষ অযোগ্যদের নিয়ে এখন বেশি চর্চা চলছে, কি বিরোধী পক্ষরা সবাই অযোগ্যদের নিয়ে কথা বলছেন, কিন্তু যোগ্যরা 800 দিন পথে বসে আছে, তাদের নিয়ে কোনো আন্দোলন নেই, তাদের নিয়ে কোনো কথা বলছেন না। তাদের যোগ্যদের নিয়োগের যেন তেন বৈধ কোনো সিটে আমাদের নিয়োগ হলেই চলবে, আমাদের জীবনটা ছাড়কার হয়ে গেল। এই যে বিষয়টা ভাবনা চিন্তা করে সুপারনিউমারি পদেই নিয়োগের দাবিটা আপনারা জানান, যদি সত্যিকারই আপনারা মানুষ হন এবং রাজনীতিবিদ সত্যিকারের গণতান্ত্রিক অংশীদার হন। বোঝা গেল আপনার আমি তো সেটাই বলছি, আপনার দাবি হচ্ছে যারা যোগ্য রয়েছে তাদের জন্য সুপারনিউমারি পোস্ট তৈরি করা হোক, যাতে যোগ্যদের সবাইকে যাতে একসঙ্গে অ্যাকোমোডেট করা যায়, তো আপনার দাবি। হ্যাঁ, আমাদের সকলের নিয়োগটা যাতে হয়। বুঝতে পারছি অনির্বাণ, এনারা তো কেউ প্রফেশনাল বক্তা নন এবং একই সঙ্গে এরা রাজনীতি করছেন না, এনাদের বক্তব্য বলছেন। মোদ্দা কথা হচ্ছে এরা 800 দিন ধরে বসে রয়েছে এবং এরা চাকরি পায়নি এতগুলো দিন ধরে। বিমলদা, না
আমি এদের কষ্টটা বুঝতে পারি, যন্ত্রণাটাও বুঝতে পারি। এরা তো পলিটিশিয়ান নয় যে এরকম যুক্তির পাল্টা যুক্তি গুছিয়ে বলবেন। এরা চাকরি চান, এরা যে কোনো শর্তে চাকরি চান, চাকরির জন্য মানে ইয়েতে যান, একে ধরে যিনি চাকরি মানে সরকারি কোনো পদে নেই তার কাছেও কেউ কেউ প্রতিনিধি গিয়েছেন, অভিষেক ব্যানার্জি নাকি চাকরি দেবেন, সেখানেও অনেকে গেছে, সেটা ওদের ব্যাপার, সে নিয়ে আমি একটা কথাও বলবো না। সুপার নিউম্যারিক এই পোস্ট কনসেপ্টটাই বেআইনি কনসেপ্ট। এই বেআইনি কনসেপ্টকে আমরা কখনো বলতে পারি না যে যোগ্যদের বেআইনি ভাবে চাকরি দাও। আমাদের দাবি, আমি জানি না উনি খবর রেখেছেন কিনা, যারা যোগ্য প্রার্থী বসে আছে অযোগ্যদের সরিয়ে চাকরি দাও। কিভাবে সরাবে সেটা সরকার ঠিক করবে। আচ্ছা, বলছিলাম আপনাদেরকে আমি খোঁজার চেষ্টা করছি। এক সেকেন্ড বেআইনি প্রসেস আমি আসছি অনির্বাণ, আমি আসছি। এক সেকেন্ড আমি বলছিলাম, আমি খুঁজছিলাম। এক সেকেন্ড আমি বলছিলাম আমি খুঁজছিলাম যে প্রথম কবে নিউমেরিকের কথাটা আমরা শুনছিলাম, ঘটনাচক্রে আমার টিম খুঁজে বার করেছে, আমরা একবার শুনিনি, একটু পুরনো বাইট। ব্রাত্য বসু সুপার নিউমেরিক পদ সম্পর্কে সেদিন কি বলেছেন, যাতে এত কনফিউশন না থাকে এবং আমরা মূল যে আমাদের ইস্যু সেটাতে ফোকাস করতে পারি। একবার শুনে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যায়, কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয়, তার উপর নির্ভর করে থাকা তার পরিজন, আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে। আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন, তাই তিনি কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছে। ঝন্টু বাবু, হ্যাঁ, মানে কি আশ্চর্য দেখুন, এতদিন ধরে 800 দিন ধরে যোগ্যরা বসে আছে, সেখানে একটা ক্লজ উনি অ্যাড করলেন, মুখ্যমন্ত্রী চান না যোগ্যরাও চাকরি থেকে বঞ্চিত হোক, মানে অযোগ্যরাও ঢুকবেন। এটা কিন্তু ব্রাত্য বসু নিজে স্বীকার করেছে। কারোরই চাকরির যাবে কোথায় বলেছেন? কোথায় অযোগ্যরা যাবে না? আচ্ছা, আরেকটা কারো চাকরি যাবে না মানে কি? অযোগ্যকে কে ঠিক করে দেবে? আপনি আরেকটা কথা বলি, সোনালী কমিশন তো নিজে বলেছে চাকরি দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে, বলেছে তো, দুর্নীতি করে চাকরি পেয়েছে, তালিকা কোথায় দিন? গতকাল সিবিআই বার করেছে এতগুলো চাকরি গেল কি করে? এক সেকেন্ড, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। এতগুলো চাকরি গেল কি করে? উত্তরটা দিই। এই মামলার একটা অংশ 268 জন্য চাকরি যাওয়া, সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। বিকাশ বাবুকে যখন জিজ্ঞাসা করছে দুর্নীতির প্রমাণ দিন, উনি চুপ। সিবিআই রিপোর্ট দিচ্ছে, দুর্নীতির কোনো উল্লেখ নেই। তাহলে মিডিয়া ট্রায়াল করে চাকরি যাবে নাকি? তাহলে সুপ্রিম কোর্টে বলছে না কেন? অনির্বাণ শুনতে হবে, 32,000 কথা হচ্ছে না, 32,000 কথা হচ্ছে না। আমি বলি, আপনারা জনতাই শুনছি, আপনি বলুন সিবিআই কেন রিপোর্টে বললো না? এই ভাইটি তো ওই অংশটা বলেনি, ব্রাত্য বসু এই প্রেস স্টেটমেন্টটা দিল কেন? আপনি বলুন শিক্ষা সচিব তাহলে অনির্বাণের বক্তব্য অনুযায়ী তাহলে সিবিআই এর দেওয়া তথ্যের উপরে অনির্বাণ ভরসা রাখছেন, তাই তো? কোর্ট যখন তাকে তদন্ত করতে দিয়েছে, আমি ভরসাটা কার উপর রাখবো? এসএসসি স্টেটমেন্ট দিচ্ছে, যখন তদন্ত করতে হয়েছে সিবিআই কে, এসএসসি স্টেটমেন্ট দিয়েছে, ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। ইররেগুলার, এক সেকেন্ড, ইররেগুলার অ্যাপয়েন্টমেন্ট সেটা ইলিগাল, গতকাল 32,000 প্রাইমারি শিক্ষকের দুটো তফাৎ বোঝেন, চাকরি দুটো তফাৎ বোঝেন, বেআইনি চাকরি আটকানোর জন্য। আরে ইররেগুলারিটি আর ইলিগালিটি হয়, কি বলছেন আপনি? এরা বলছে ভুলভাল বলছেন, এরা বলছে 800 দিনে আপনি ভাইয়ের চাকরি, সরকারের তুলনা করুন, এই ভাদে ভাদে এক এক করে সুদীপ্ত, আপনার কথা না শুনে ভাদে ভাদে, প্লিজ এক মিনিট, সুদীপ্ত, ভালো ন্যারেটিভ তো। সুদীপ্ত 30 সেকেন্ড, সুদীপ্ত। আচ্ছা, আমি একটা কথা প্লিজ বলতে চাই, এখানে দয়া করে দর্শকদের বা যারা শ্রোতা তাদেরকে বিভ্রান্ত করবেন না। স্কুল সার্ভিস কমিশন অ্যাফিডেভিট দিয়ে বলেছে আমরা এই সুপার নিউমারি ক্রিয়েট করছি ইনভ্যালিড যারা অ্যাপয়েন্টমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, আর তারপরে কিছু জায়গা থাকলে যোগ্যদের, সেই জায়গায় যোগ্যরা পেত না। এটা হলো স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল স্টেটমেন্ট। আমরা কোর্টে দাঁড়িয়ে বলেছি শুধুমাত্র যারা যোগ্য তাদের যেন দেওয়া হয়, সেইখানে সরকার রাজি হয়নি। আর উনি যেটা বললেন অনির্বাণবাবু, সিবিআই রিপোর্ট, আমি জানি না উনি সিবিআই রিপোর্ট পড়েছেন কিনা। সমস্ত চ্যানেলে স্বর্ণানী, আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে, সিবিআই বলেছে যে কোনো ইন্টারভিউ হয়নি, কোনো পরীক্ষা হয়নি, তাতেই চাকরি দিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না অনির্বাণ বাবু মনে হয় সিবিআই এই পোরশনটা পড়েনি। না, আমি পড়েছি সেই প্রতিবেদনগুলো, এখানে পরপর লেখা যে সিবিআই করাপশনের কোনো উল্লেখ রিপোর্টে করেনি। আপনি বলুন করাপশনের আমি আবারও মূল জায়গায় আসি, আমি আবারও মূল জায়গায় আসি। এদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে কোনো আইনি বাধা আছে না? নেই, মোদ্দা কথা কোনো আইনি বাধা নেই।
তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? সুপ্রিম কোর্টে সুপারনিউমারি তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? সুপ্রিম কোর্টে এরা নিয়ে মামলা লড়ছেন, বলছেন আইনি বাধা নেই। আরে এরা যারা রাস্তায় বসে তারা কজন মিলে মামলা লড়েছে? কজন মামলা লড়েছে? এক সেকেন্ড, অনির্বাণ কজন মামলা লড়েছে? কজন মামলা করছে? ইম্পর্টেন্ট নয়, একজনও যদি থাকে কজন? আপনি বললেন কজন বেআইনি, আমি বলছি আপনি বললেন যে কজন আইনি লড়াই লড়ছে? যদি চ্যালেঞ্জ কজন আইনি লড়াই লড়ছে? কজন আইনি লড়াই লড়ছে? আর আমাকে বলতে দিন না, সুপারনিউমারি পোস্টটা যদি চ্যালেঞ্জ হয় আবার সুপারনিউমারির দরকার কি? লিগ্যাল পোস্ট আছে সেটা যদি করবে তো। ইলিগাল, সেটা সরকার তৈরি করতে পারে। সুপারনিউমারিক আমাদের বাধ্য হতে হবে সুপারনিউমারিক মেনে নিতে, একটা বেআইনি কনসেপ্ট মেনে নিতে। সুপারনিউমারিক তো ছিলই না। সুপারনিউমারিক তো ছিলই না। সুপারনিউমারিক তো আমি তো শুনিয়ে দিলাম। সুপারনিউমারিক পোস্ট আরে ব্রাত্য বসু, তার সঙ্গে এই বেআইনি রিক্রুটমেন্টের সম্পর্ক আর কত যুক্তি, আমার কিছু বলার নেই আর। এখানে স্কুল সার্ভিস কমিশন যেখানে যে মেনে নিচ্ছে ইরেগুলারিটি হয়েছে, আমরা তাদের চাকরি রেখে বাকি যারা যোগ্যদের খুদকুড়ো দেওয়া হবে, এটা কি মেনে নেওয়া যায় না? এক এক করে আসছি। ঝন্টু বাবু থেকে শুরু করি। ঝন্টু বাবু 30 সেকেন্ডের মধ্যে। আমার বক্তব্য হচ্ছে, আবারও বলছি, যেখানে আইনি জটিলতা নেই সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? উনি বলছেন, অনির্বাণ বাবু বলছেন যে সুপার নিউমেরিক নিয়ে মামলা চলছে তাই হচ্ছে না। আমার বক্তব্য, মামলাটা করেছেন কারা? এই শহীদুল্লাহর মতো ছেলেরা, হাজার হাজার ছেলেমেয়েরা যারা বসে রয়েছেন তারা মামলা করেছেন। তাহলে এদের দোষ কোথায়? কেন চাকরিটা দিচ্ছেন না? তাহলে এদের চাকরি দিচ্ছেন না কেন? তাহলে এদের চাকরি দেওয়া হচ্ছে না কেন? না আমরা বলিনি, সেটা বললে কি করে হবে? না এদের চাকরি দেওয়া হচ্ছে না কেন? আটকানোর চেষ্টা কারা করেছে আপনারা বলুন, সেটা তো এরা করেনি। এই রাজ্যে দিয়ে দেওয়া নিয়ে কোনো মামলা হয়নি, কিছু বলার নেই আমার। দিয়ে আটকানো নিয়ে কোনো মামলা হয়নি, 30 সেকেন্ড, চাকরি নিয়ে কোনো মামলা হয়নি, কোনো কিছু না। এই রাজ্যে একটা এমন অরাজকতা চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলতে হচ্ছে যে দিয়ে মামলার কারণে 32,000-এর চাকরি চলে গেল। এই যে আজকে দিয়ে আন্দোলনে এই যে সৌগত বাবুর মতন একজন অধ্যাপক, সিনিয়র অধ্যাপক পদার্থবিজ্ঞানের, তিনি এত রসায়ন এত গবেষণা জানেন, তিনি হঠাৎ কি বলে বসলেন? না বলে বসলেন চারিদিকে এত গরম বেড়েছে, উত্তাপ বেড়েছে, তাই বোম ব্লাস্ট হচ্ছে। আমার কথাটা হচ্ছে, কোনদিন দাঁড়াও এই ধরনের গোল গোল কথাবার্তা তৃণমূলের নেতারা বলে? কোনদিন সন্ধানী এই সৌগত বাবু বলে বসবেন কালকে শহীদুল্লাহ, আপনি কি বুঝতে পারছেন কি বলছেন ওনারা? জানি না আপনি বুঝতে পারছেন কিনা। অনির্বাণকে 30 সেকেন্ড। অনির্বাণ, আমার আবারও প্রশ্ন, সুপার নিউমেরিক পোস্টের রিক্রুটমেন্টের কথাই কি শুরু থেকে ছিল? ছিল না তো। আর বক্তব্য, যারা যোগ্য প্রার্থী, যারা মামলা করেনি, যারা চাকরি পাচ্ছে না, যারা মুখে কালি লেপে বসে আছে, এদের দোষটা কোথায়? এদের কেন রিক্রুটমেন্ট করা হচ্ছে না? তাদের কোনো দোষই নেই। আমি আপনাকে বলছি, তাদের যারা এই ইরেগুলারিটি হোক, দুর্নীতি হোক, করাপশন যাই বলুন, যাই করেছেন, তারা সেই তৃণমূলের কেউ হন, সরকারের কেউ হন, এসএসসির কেউ হন, তা 100বার তাদের দোষ, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবার তারা যেটা করেছেন তার জন্য আদালত তাদের শাস্তি দিন, তৃণমূল দল থেকে বার করে দিয়েছে, যা করেছে। প্রশ্ন হচ্ছে, এইটা নিয়ে আমরা চর্বিত চর্বণ মিডিয়া ট্রায়াল করতে পারি, তাতে শহীদুল্লাহদের কোনো লাভ নেই। আমাদের অনেক লাভ হতে পারে, কিন্তু শহীদুল্লাহদের কোনো লাভ নেই। তারা যাতে নিয়োগ পান, তার জন্য সরকার যদি কোনো পদক্ষেপ করেন, সেটাকে আমি স্বাগত জানাবো। সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ যারা করেছেন তারা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। বিমলদা, আর কবে পদক্ষেপ করবে সরকার? আর কবে পদক্ষেপ করবে? আর দ্বিতীয়, হ্যাঁ বলুন প্লিজ। অনির্বাণ যাই বলুক না কেন, আমি যতটুকু বুঝেছি সুপার নিউমেরিক কনসেপ্টটা আনা হয়েছিল বেআইনিভাবে বা ভুলভাবে। যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য। যে কোনো বুদ্ধিশুদ্ধিওয়ালা লোক যদি এই পলিসি মেকিংটা করে, প্রথম হচ্ছে তারা রিভিউ করবে কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে এবং কতগুলো পোস্ট আছে, যোগ্য প্রার্থীদের সেই পোস্টে পাঠাবে। বেআইনিভাবে যাদের রিক্রুট করা হয়েছে তাদের সরিয়ে রাখবে। তারা যদি কোর্টে যায় যাবে, কিন্তু যারা যোগ্য তারা চাকরি পাবে। আমি রাজনীতি বলতে এইটুকু বুঝি, আমি প্রশাসন বলতে এইটুকু বুঝি, কিন্তু এই প্রশাসন কাদের বোঝাবো? এই রাজ্য সরকার যারা চালাচ্ছে, প্রশাসন চালানোর যদি ন্যূনতম যোগ্যতা থাকতো আজকে এই অবস্থা হতো না। যা হবার তাই ঘটেছে। সময় শেষ। প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমি জানি না যে সত্যি এর শেষ কোথায় হবে। আমি অনেক নিয়োগ নিয়ে অনেক অ্যাসিওরেন্স এই মুহূর্তে কারি বাইট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির, সেই বক্তব্যগুলো শুনিয়ে আর সময় নষ্ট করবো না। আমি ডিবেটটা এখানেই শেষ করব। সত্যি আমি আবারও বলছি, একই জায়গায় শুধুমাত্র যুক্তি রয়েছে, আইনের ঢাল রয়েছে, কিন্তু আসলে যারা সত্যি নিডি, যারা সত্যি যোগ্য, যাদের মামলা মোকদ্দমা করার পয়সাও নেই, তাদের চাকরিটা কেন হচ্ছে না তার সদুত্তর নেই। রিক্রুটমেন্টটা কোন ফাঁসে আটকে আছে সেটার সদুত্তর নেই।
এই সদুত্তর চাওয়ার জন্য আরও একবার প্রশ্ন করতে হবে, আরও প্রশ্ন করব। উত্তর যদিও তৃণমূলের নাম্বার 2 না দিতে চাইলেও এই প্রশ্নগুলো আমাদের দায় করে যেতে হবে। সময়টা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। সময় আরো একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এখন এই পর্যন্তই, নমস্কার।